রাইসা মেজাবিন, কেমন আছো? ইয়েস স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো পরীক্ষা শেষ। নো স্যার, এখনো দিচ্ছি। ও, আচ্ছা ঠিক আছে, লিভ নিও না, আমি দেখি আর তোমার বন্ধুরা কই, স্যার এখনই জয়েন করবে, হ্যাঁ? স্যার, আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। সালাম ফারিয়া, কেমন আছো? অনেকদিন পর দেখা হলো তোমার সাথে। তোমার কি সিক ছিল না? তোমার এক্সাম চলছিল স্কুলে? এক্সাম চলছিল স্যার। আচ্ছা, কেমন দিলা এক্সাম? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। তোমার হাফ ইয়ারলি এক্সাম ছিল তাই না, নাকি ফার্স্ট ফার্স্ট টার্ম? টার্ম এক্সাম। তোমাদের তিনটা টার্মে হয় এখনো তাই না? চারটা, হ্যাঁ, দুইটা টার্মে হয় স্যার, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম। ফাইনালি এক্সাম হয় না এখনো? হয় ফাইনাল স্যার। ফার্স্ট টার্মে সিটি আর ফাইনাল, আর সেকেন্ড টার্মে হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও, বুঝতে পারছি, তোমাদের হচ্ছে মানে হাফ ইয়ারলি ইয়ারলি বলে না এখন, ওই ফার্স্ট টার্ম সেকেন্ড টার্মে বলে আর কি। জি স্যার। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। কেমন আছো রাইসা? তুমি সিক ছিলে রাইসা? স্যার, সুস্থ এখন? তোমাকে এখন হাসি খুশি দেখা যাচ্ছে অ্যাজ ইউজুয়াল। অসুস্থ ছিল বোঝা যাচ্ছে না। না, সিরিয়াস কোনো হচ্ছে সিরিয়াস কিছু হয়েছিল নাকি? সিজনাল চেঞ্জের জন্য জ্বর বা সামথিং? এমনি এটাও ছিলাম না আচ্ছা অসুস্থ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, শোনো, আমরা হচ্ছে গতদিন তো তোমরা দুইজন ছিল না, জারিয়ার সাথে আমরা আলাপ করলাম। সেটা হচ্ছে যে তোমাদের আইসিটি আমি শুরু করবো, বাট জারিয়া আমাদেরকে যেটা বললো যে
মানে যার সাথে আমি ডিসকাস করছিলাম, তো জারিয়া মতামত দিল, ওর অপিনিয়ন বললো যে আমরা হচ্ছে বিজিএস টা তো শেষ করে ফেলেছি এখন। আমি বলছিলাম যে তাহলে আমরা যেহেতু বিজিএস শেষ করে ফেলেছি, তো আমরা আইসিটি শুরু করতে পারি কিনা। তো জারিয়া বললো যে স্যার আমরা বিজিএস টা একবার রিভিশন দিই, তাহলে আমার মনে হয় ভালো। তো আমি সিদ্ধান্ত নিলাম যে তাহলে আমরা রিভিশনের দিকে আগাই, তাই না? তোমরা কি বলো, তোমাদের অপিনিয়ন শুনি একটু। রিভিশন দিলে ভালো হয় কি, ইয়েস স্যার। নাকি আমাদের আইসিটির দিকে যাওয়া উচিত? তোমাদের কি মনে হয়? রিভিশন Yes, দিলে ভালো। রিভিশনের দিকে যাওয়া উচিত কি? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা রিভিশন, আচ্ছা ফার্স্ট চ্যাপ্টারটা রিভিশন মতো করব এখন। তার মধ্যে আবার একটা বিষয় আছে, ফার্স্ট চ্যাপ্টার যদি আমরা রিভিশন দিব, সো আমরা চাচ্ছিলাম যে একটা রিভিশন যদি আমরা দেই, তাহলে আমি রিভিশনের সাথে সাথে আমরা একটু একটা কিছু কোয়েশ্চেন আমি আগে থেকে সেট করে রাখবো তোমাদের জন্য, বুঝতে পেরেছো? সো আমরা রিভিশন যদি দেই, দেখা যাবে যে 30 মিনিট আমরা রিভিশন মতো দিব, আর 30 মিনিট হচ্ছে তোমাদের জন্য আমি যে কোয়েশ্চেন সেট করবো, তোমরা 30 মিনিটের মধ্যে ওই কোয়েশ্চেনটা সলভ করে ছবিগুলো হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে আমি সাথে সাথে চেক করে দিলাম। তাহলে তোমাদের একটু পড়া হলো, আবার আমি আরেকবার পড়ে দিলে তোমাদের কোনো কনফিউশন থাকলে এটা ক্লিয়ার হলো। তাহলে এটা এটা ভালো হয় না? আমি যেটা চিন্তা করেছি, তোমরা আমার সাথে একমত কিনা? yes, sir. স্যার। আচ্ছা ঠিক আছে, তোমরা তোমাদের মতামত যেহেতু দিয়েছো, তাহলে আমরা শুরু করতে পারি। 10টা মিনিট আমার। Okay. আর কতদিন আমরা হচ্ছে সায়েন্স, সরি সায়েন্স বলছি কেন, আমরা হচ্ছে জিওমেট্রি শুরু করেছিলাম। হ্যাঁ, তোমাদের কারো স্কুলে কি জিওমেট্রি শুরু করেছে? ফারিয়া, জিওমেট্রি শেষ কি তোমাদের, বা শুরু করেছে এরকম No, সামথিং? sir. জিওমেট্রি No, শুরু sir. করবে, তাই না? আচ্ছা ঠিক আছে, দেখো আমরা খুব বেশি দূর যাইনি জিওমেট্রিতে। জিওমেট্রি আমি চাচ্ছিলাম যে একটু সময় নিয়ে যাতে পড়াতে পারলে তোমাদের সুবিধা হতো, এই জন্য একটু টাইম নিয়ে পড়ানোর চেষ্টা করছিলাম, বাট আমরা কিছু তো চলে গিয়েছিলাম, ঠিক আছে। জারিয়া, ফার্স্ট থিওরেমটা কি করেছিলে? বাসায় ট্রাই করেছিলে, পেয়েছিলে কি? স্যার বইয়ে জারিয়া, জাস্ট কয়েকবার পড়েছি। কোনো অসুবিধা ছিল, বুঝতে অসুবিধা ছিল কি? স্যার। কোনো প্রবলেম ফেস করেছিলে? আচ্ছা ঠিক আছে, আমি স্ক্রিনটা শেয়ার করবো, জাস্ট আ মোমেন্ট। আচ্ছা, আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ, আই হোপ। কোনো প্রবলেমস হওয়ার কথা না, না? ওকে। সো রাইসা, তোমার কি কোনো আইডিয়া আছে জিওমেট্রি নিয়ে? ফারিয়ার তো শুরু করেন, তোমাদের স্কুল আই হোপ জিওমেট্রি এখনো শুরু করার কথা না, তাই না? এতদূর তো চলে যাওয়ার কথা না স্কুলগুলোতে। তোমরা কি এতদূর গিয়েছো, জারিয়া? সরি, জারিয়া বলছি, রাইসা। ইয়েস স্যার। বললাম যে তোমরা কি জিওমেট্রি শুরু করেছো তোমাদের স্কুলে, বা তুমি গিয়েছো কি? নো স্যার। আচ্ছা ঠিক আছে, দেখো আমি একদম ফুল আলোচনা না করলে আসলে তো বোঝা মুশকিল, কতদিন ক্লাসটা এর জন্য করা লাগতো তোমাদের, আসলে একটু মুশকিল হয়ে যাবে অবশ্য এখন। তাহলে আমি যদি একদম থিওরিম থেকে শুরু করি, তো আমরা আগের দিন হচ্ছে এই পর্যন্ত পড়ে ফেলেছিলাম, বুঝতে পেরেছো? এই হচ্ছে এখান পর্যন্ত পড়েছি, আমাদের থিওরিম 1টা পর্যন্ত আমরা চলে গিয়েছিলাম, থিওরিম 1 পর্যন্ত আমাদের সলভ করা, মানে আমি আগিয়েছি আর কি। সো আমি যদি শুরু থেকে একটু আরেকবার একটু রিক্যাপ করি, হ্যাঁ, তাহলে আশা করি তোমাদের জন্য ইজি হবে। ভালো মতো মনোযোগ দিও, খুব বেশি টাইম আমি দিব না, বাট যেহেতু তোমরা একদমই নতুন, এই জন্য একটু করে তোমাদের একটু হিন্টস দিচ্ছি, ঠিক আছে? তো একটু কনসেন্ট্রেশন দিয়ে আমার মনে হয় বুঝতে সুবিধা হবে। বাট অনেক আইডিয়া তোমাদের অলরেডি আছে, জিওমেট্রি তোমাদের এই লেভেলে শুরু করেনি তার মানে তো এই না তুমি বিন্দু কি জিনিস বুঝো না, রে কোন কি জিনিস বুঝো না, তাই না? ইউর ফ্যামিলিয়ার উইথ অ্যাঙ্গেলস, তাই না? তোমরা বিভিন্ন অ্যাঙ্গেল সম্বন্ধে তো আশা করি আইডিয়া আছে, রাইট অ্যাঙ্গেল কোনটা, স্ট্রেট অ্যাঙ্গেল কোনটা, বা হোয়াট ইজ অ্যাঙ্গেল বেসিক্যালি, বা স্ট্রেট পয়েন্ট কি, রে কি, লাইন কি, এই জিনিসগুলো মোটামুটি ধারণা তোমাদের থাকার কথা, হোক। হ্যাঁ, তো দেখো আমি যদি একটু শর্টে তোমাদেরকে ছোট একটু আলোচনা করি, হ্যাঁ, So, তুমি আমার সাথে থেকো।
যতটুকু পারা যায় দ্রুত করে একটু তোমার জন্য রিক্যাপ করছি, ঠিক আছে? আচ্ছা দেখো, আমি বলছিলাম যে চ্যাপ্টার 6 আমরা আলোচনা করছিলাম। সো এখানে হচ্ছে উম, দেখো, এই যে ফার্স্ট একদম প্রথম যে স্টার্টিংটা আছে চ্যাপ্টার, এখান থেকে তোমাদের শুধুমাত্র এমসিকিউ এর জন্য পড়তে হবে। এখানে জিওমেট্রির সম্বন্ধে আলাদা করে কিছু বোঝার নেই, ঠিক আছে? জিওমেট্রি ওয়ার্ডটার মিনিং পড়বে এখান থেকে। তারপরে হচ্ছে জিওমেট্রি হচ্ছে ব্রাঞ্চ অফ ম্যাথমেটিক্স দ্যাট ডিলস উইথ দ্য মেজারমেন্ট অফ স্পেস। ওকে, হোয়াট টাইপ অফ ব্রাঞ্চ ইজ জিওমেট্রি, ঠিক আছে? ম্যাথমেটিক্স এর কোন ধরনের ব্রাঞ্চ জিওমেট্রি, এই ধরনের একটা প্রশ্ন হতে পারে। সো দ্য অ্যান্সার উইল বি ইটস দ্য ব্রাঞ্চ অফ ম্যাথমেটিক্স দ্যাট ডিলস উইথ দ্য মেজারমেন্ট অফ স্পেস, ঠিক আছে? আর হচ্ছে এই তোমাদের এখনকার যে জিওমেট্রি তোমরা পড়বে, এটা হচ্ছে বেসিক্যালি ইউক্লিডিয়ান জিওমেট্রি। হ্যাঁ, এখানে দেখো বলা আছে যে ইউক্লিড ওয়াজ আ গ্রিক গ্রিক ম্যাথমেটিশিয়ান। হি পাবলিশড আ 13 পার্টস বুক। ওকে, ইজ দ্য নেম অফ দ্য বুক ইজ এলিমেন্টস। ইউক্লিড কে ছিলেন? হি ওয়াজ আ গ্রিক ম্যাথমেটিশিয়ান, এটা ইম্পর্টেন্ট, ইউক্লিডের নাম ইম্পর্টেন্ট। তার বুকের পার্ট ছিল কয়টা? 13 পার্টস ওয়ার দেয়ার। নেম অফ দ্য বুক পাবলিশড বাই ইউক্লিড, এলিমেন্টস। এবং কত সালে পাবলিশ হয়েছিল? 3rd সেঞ্চুরি বিসি। হ্যাঁ, এডি না, কিন্তু তোমরা আবার ভুল করো না, অপশনে দেখা যাবে যে অবভিয়াসলি 3rd সেঞ্চুরি এডি থাকবে। মনে খুশিতে এডি দাগ দিয়ে আসো না, কিন্তু অ্যান্সার হবে হচ্ছে 3rd সেঞ্চুরি বিসি। যদি কিছু না থাকে, যদি নান অফ দ্য অ্যাবভ থাকে, তাহলে কিন্তু অ্যান্সার হবে নান অফ দ্য অ্যাবভ। যদি 3 এডিও থাকে আর নান অফ দ্য অ্যাবভ থাকে এবং এটা যদি অ্যাবসেন্ট থাকে, যে 3rd সেঞ্চুরি বিসি নেই, তাহলে কিন্তু অ্যান্সার দিও থার্ড নান অফ দ্য অ্যাবভ, ঠিক আছে? বিসি আর এডি কিন্তু এক না, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। বিসি হচ্ছে বিফোর ক্রাস্ট আর এডি হচ্ছে আফটার দ্যাট, ঠিক আছে? সো দেখো, আরেকটা জিনিস বলা আছে যে তোমরা এখানে আমরা উইল বি ডিসকাসিং ইউক্লিডিয়ান জিওমেট্রি, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা ডিসকাস করেছিলাম, এরপর হচ্ছে আমরা স্পেস বলতে আমরা বেসিক্যালি কি বুঝছিলাম। স্পেস মানে আমরা আউট অফ স্পেস, আউটার স্পেস, যেটা আমরা স্পেস বলতে বেসিক্যালি বুঝি, তাই না? আউটসাইড দ্য ওয়ার্ল্ড বলতে আমরা যেটা বুঝি, মহাকাশকে আমরা বেসিক্যালি স্পেস বলে থাকি, তাই না? এলিয়েন্স, অল দোজ সার্টেন থিংস। বাট স্পেস বলতে আমরা বেসিক্যালি, ইন কেস অফ জিওমেট্রি, আমরা এই বিষয়গুলো আলাপ করবো না। হ্যাঁ, আমাদের আলাপটা একটু ডিফারেন্ট হবে। সো এখানে আমরা এখানে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। দেখো, ছোট্ট করে যদি বলে দিই, স্পেস নিয়ে বেসিক্যালি তোমার যদি ইন কেস অফ জিওমেট্রি, স্পেস উইল মিন দ্য ভলিউম অকুপাইড বাই আ বডি অফ এ ডেফিনিট শেপ। যেমন ধরো, তোমার একটা নির্দিষ্ট ভলিউম আছে, আমার একটা নির্দিষ্ট ভলিউম আছে, তোমাদের যে পেন দিয়ে লিখছো সেই পেনের একটা নির্দিষ্ট ভলিউম আছে, হোয়াট এভার মেবি, হোয়াট এভার দ্য ম্যাটার্স মেবি সার্টেন বডি। এখন এই সার্টেন বডি বলতে আবার তোমাদেরকে যদি বোঝাতে হয়, বডি বেসিক্যালি ইন্ডিকেটিং আ পার্টিকুলার ম্যাটার, সামথিং, ওকে, যেটা মেবি ইট ক্যান হ্যাভ লাইফ ইনসাইড ইটসেলফ অর ইট মে বি ইনার্ট, ঠিক আছে? জড় বস্তু হতে পারে, জীব হতে পারে। বডি দিয়ে আর কি এটাই বোঝাচ্ছে। হোয়াট এভার মে বি সাম পার্টিকুলার বডি দ্যাট উইল হ্যাভ আ ডেফিনিট শেপ, যার কোনো নির্দিষ্ট শেপ নেই, তার আবার তার সাথে এটার কোনো যোগসূত্র নেই। সো দ্য ভলিউম অকুপাইড বাই এ বডি অফ এ ডেফিনিট শেপ, ঠিক আছে? সে ভলিউমটা যেটা বললাম, তোমার একটা নির্দিষ্ট ভলিউম আছে, হিউম্যানস এর ভলিউম আছে, পেন এর ভলিউম আছে, মানে লিভিং নন লিভিং প্রত্যেকের নির্দিষ্ট ভলিউম থাকে, দ্যাট হ্যাভ পার্টিকুলার শেপ আর কি, ঠিক আছে? তারপরে আমরা পড়েছিলাম হচ্ছে, দেখো এখানে হচ্ছে আমরা যে লাইন লাইন সেগমেন্ট আর রে নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে? লাইন কি, লাইন সেগমেন্ট আর রে কি, এটা খুব ইজিলি তোমরা বুঝতে পারবে। এই যে একটা টেবিল দেওয়া ছিল, এই টেবিলটা পড়লে মোটামুটি খুব ভালোভাবে একটা আইডিয়া পাওয়া যায়, ঠিক আছে? দেখো, এই যে টেবিলে, তোমাদের টেবিল থেকে আলটিমেটলি এই টেবিল পুরোটাই তোমাদের পড়তে হবে, ঠিক আছে? টেবিল আমাদের পুরোটাই পড়তে হবে। কোশ্চেন আসতে পারে এভাবে যে, রাইট ডাউন দ্য কম্পারিজন অ্যামং লাইন লাইন সেগমেন্ট অ্যান্ড রে। তিনটার মধ্যে কম্পারিজন আসতে পারে, অথবা দুটোর মধ্যে এনি টু, যে কোনো দুটোর মধ্যে ডিফারেন্স আসতে পারে, অথবা দুটোর মধ্যেও কম্পারিজন আসতে পারে, ইনক্লুডিং ফিগার। জিওমেট্রির বেলা সবসময় মনে রাখবা, তুমি যদি, তোমার কাছে যদি প্রশ্ন নাও চাই, তুমি যদি পারো, অবশ্যই ট্রাই করবা ফিগার দিয়ে আসা। ইন কেস অফ জিওমেট্রি, দ্যার ইজ এ পার্টিকুলার মার্ক ফর ড্রয়িং, ঠিক আছে? জিওমেট্রি বিষয়টাই হচ্ছে ড্রয়িং এর উপর। তুমি যখন আমরা সামনে সলভ করে দেখবা, ক্যালকুলাস এক্সাম গুলোতে একটা পার্টিকুলার পোর্শন থাকে, বিভিন্ন অ্যাঙ্গেল, ওকে, ফাইন্ডিং দ্য ভ্যালু অফ সার্টেন অ্যাঙ্গেলস, কিছু কোণের মান নির্ণয় করতে হয়, এরকম কিছু পার্ট থাকে। এটা খুবই জনপ্রিয় একটা সেকশন ক্যালকুলাসের,
ম্যাথমেটিক্স সেকশনটা খুবই ইন্টারেস্টিং একটা পার্ট। এটা বিভিন্ন কোণের মান বের করতে আমার সামনে আস্তে আস্তে পড়াবো। ম্যাথ তোমার বই শেষ হয়ে গেলে যখন আমরা আবার রিভিশন যাবো বা আরো একটু এক্সট্রা কিছু পড়ানো হবে, তখন এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করবো। সো এই কোণের মান যখন তুমি বের করতে যাবা, তুমি যদি ফিগার না এঁকে করো, তুমি বিশ্বাস করো, যত বড় ম্যাথমেটিশিয়ানে তুমি হও, তোমার জন্য এই লেভেলে, তোমাদের লেভেলে আমি হয়তো পারবো। আমি তোমাদের স্টেজ পাস করে এসেছি আরো আজ থেকে 6-7 বছর 10 বছর আগে। আমার হিসাব আলাদা, বাট তোমাদের লেভেলে তোমাদের ছবি না এঁকে করাটা খুবই কষ্টকর হবে। হ্যাঁ, তোমরা যখন ইনশাল্লাহ আরো সামনে লেভেলে যাবে, তখন তোমাদের এই লেভেলের পড়াগুলো খুবই ইজি মনে হবে। But এখন তোমাদের স্টেজে, তোমাদের অনেকেই সামনে যখন তোমরা প্রবলেম ফেস করো, আমাকে হয়তো প্রশ্ন করবে যে স্যার, হাউ টু সলভ দিস সর্ট অফ কোশ্চেন্স ইজিলি। তো আমি একটা কথাই স্টুডেন্টদের বলি, সেটা হচ্ছে ভিজুয়ালাইজিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ম্যাথমেটিক্স এর এই যে সেকশনটা জিওমেট্রি, এইটার বেলা এই যে ভিজুয়ালাইজিং পাওয়ার আমরা যেটা বলে থাকি, ইউ হ্যাভ টু বি সো মাচ স্কেপটিক্যাল। তোমাদের মানে চিন্তা ভাবনাটা একটু স্কেপটিক্যাল হতে হবে, এবং খুব একটা ভালো ভিজুয়ালাইজেশন পাওয়ার থাকতে হবে। হ্যাঁ, ধরো কোন একটা কোণের মান যদি বের করতে বলে, তুমি খুব সুন্দর, আমি তোমাদের বলেছিলাম না যে ক্যালকুলাসের যে খাতায় তোমরা পরীক্ষা দেবে, খাতার পিছনে রাফের জন্য কিন্তু আলাদা জায়গা দেওয়া থাকবে। মনের সুখে যেখানে অ্যান্সার করবে তার পাশে টুস টুস করে রাফ করে দিও না। জায়গা কিন্তু লিমিটেড। এক পেজের জন্য একটা ম্যাথ করার জায়গা থাকলে ওই এক পেজে করতে হবে। তুমি যদি সলভ করতে না পারো, তোমার ম্যাথ কিন্তু তুমি নাম্বার পাবে না। নাম্বার, তোমাদের এরিয়া কিন্তু জায়গা ফিক্সড করে দেওয়া থাকে, এইটুকুর মধ্যেই ম্যাথ করতে হয়। সেটা মাথায় রাখতে হবে। এখন তখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, স্যার তাহলে আমি রাফ করবো কোথায়? রাফ করার জন্য হিউজ অ্যামাউন্ট অফ পেজ তোমার একদম খাতার পিছনে রাফ লেখাই থাকে। সেকশনটা খাতার পিছনে রাফ লিখে, এরকম একটা রাফ লেখা পার্টে অনেকগুলো পেজ দেওয়া থাকে পিছনে, একদম খাতার শেষে অনেক পেজ থাকে। তোমার এক পেজের 2 পেজের বেশি রাফ করার জন্য লাগে না। তোমার জন্য রাফের জন্য আলাদা জায়গা থাকবে। সো যখন এক্সামে অ্যান্সার করবে, এখন থেকে খুব পরিপাটি, নিট অ্যান্ড ক্লিন, ট্রাই টু বি নিট অ্যান্ড ক্লিন। যখন তুমি কোনো কিছু অ্যান্সার করবে, মেবি বাংলা, ইংলিশ, হোয়াট এভার মেবি, এখন থেকে সব সাবজেক্ট একটু পরিষ্কার ভাবে লেখার চেষ্টা করবে। কাটাকাটি যতটা কম পারা যায় ট্রাই করবে। হ্যাঁ, আর অ্যানাদার থিং, যখনই কোনো কিছু কাটবে, এখন থেকে এক টান দিয়ে কেটে দেওয়ার অভ্যাসটা শুরু করো। হ্যাঁ, ভুল হতেই পারে, আমারও ভুল হয় লেখার সময় পরীক্ষার এক্সামে। ফারিয়ার নাম আমি লিখলাম, ফারিয়া তোমার নাম লেখার সময় এক ধরো একটা স্পেলিং মিস্টেক হয়ে গেলো, আমি এন লিখে দিলাম, ফারিন লিখে ফেললাম। সো কাটার সময় আমরা কি করি, এভাবে কাটি। আবার এই যে রাফ লেখার সময় অনেকে দেখা যায় এমনি কাটে, অনেকে এই দুইটা দাগ দিয়ে দেয়, হোয়াট এভার। বাট এখন থেকে একটা দাগ দিয়ে কাটার ট্রাই করবে। হ্যাঁ, ধরো আমি আমার নাম লেখার জন্য যদি এম, রাফিনের জায়গায় এম দিয়ে রাফিম লিখে, তাহলে এক টান দিয়ে কাটবে। এই অভ্যাসটা এখন থেকেই করো। অনেকে দেখা যায় যে শেষে গিয়ে করে, তাহলে কিন্তু হয় না। কয়েক মাস ধরে একটা চেষ্টা না থাকলে কিন্তু পরে গিয়ে হুট করে একটা অভ্যাস চেঞ্জ করা এত ইজি না। ঠিক আছে, তো এখন থেকে এক টান দিয়ে কাটার অভ্যাস করো। আর হচ্ছে ট্রাই টু সলভ সার্টেন কোয়েশ্চেন্স নিট অ্যান্ড ক্লিনলি, খুব পরিষ্কার ভাবে সলভ করা ট্রাই করবে। তাহলে হবে কি, তোমার ওই যখন ফাইনাল এক্সামে যাবে, তখন তোমাদের অনেক হেল্প হবে। হ্যাঁ, যেহেতু জায়গা লিমিটেড, চাইলেও কিন্তু হতেই পারে তুমি ভাই এক্সাম দিবে, তোমার প্রেশার কাজ করে, স্বাভাবিক। তুমি যদি আমাকে বলো, স্যার আপনার কি এক্সামে কাটাকাটি হয়নি বা আপনি সব ম্যাথ কি প্রপারলি করতে পেরেছিলেন, আমার কিন্তু কাটাকাটি হয়েছিল, আমার যতদূর মনে পড়ে আমিও যথেষ্ট কাটাকাটি করেছিলাম। ঠিক আছে, বাট হ্যাঁ, আমি আমার যে স্পেস আমার জন্য দেওয়া হয়েছিল, অতটুকু স্পেস আমার জন্য প্রোভাইড করা হয়েছিল ম্যাথ করার জন্য বা যে কোনো প্রবলেম সলভ করার জন্য, প্রিসাইজ উইথ মাই স্পেস। আমি আই মেড দ্য প্রপার ইউটিলাইজেশন অফ মাই স্পেস। আমাকে যতটুকু স্পেস দিয়েছিল, আমি প্রপার ইউটিলাইজেশন করেছিলাম। হ্যাঁ, সো জিওমেট্রি বলে ভিজুয়ালাইজেশন ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম, এক্সট্রা কথা, বাট দিস আর ইম্পর্টেন্ট টপিকস, তোমার এই বিষয়গুলো জানা উচিত। ঠিক আছে, সো যা বলছিলাম, লাইন, লাইন সেগমেন্ট, রে। হ্যাঁ, সো একটু শর্টে যদি বলে দিই, দেখো, লাইন জিনিসটা হবে হচ্ছে, স্ট্রেট লাইন উইল বি সামথিং দ্যাট হ্যাজ নো এন্ড পয়েন্ট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যার কোনো এন্ড পয়েন্ট থাকবে না। লাইন মানে হচ্ছে রেখা, সোজা কথায় সরল রেখা। ঠিক আছে, লাইন মানে হচ্ছে বাংলা যদি আমি বলি সরল রেখা। লাইন সেগমেন্ট মানে হচ্ছে রেখাংশ, রেখার অংশ, যদি আমি শর্টে বলি রেখাংশ, রেখার একটা অংশ। আর রে মানে হচ্ছে রশ্মি, বাংলা যদি বলি। ঠিক আছে, সো সরল রেখা মানে হচ্ছে দ্যাট উইল নট হ্যাভ এনি সার্টেন এন্ড পয়েন্ট, দ্যাট উইল বি লং, স্টিল, দুইটা পাশে একদম চলমান থাকবে। ওকে, দেখো এখানে দুটো অ্যারো সাইন দেওয়া আছে, অ্যারো সাইন দেওয়া মানে বুঝবে যে এই জিনিসটা এদিকে চলমান, আপ টু ইনফিনিটি, এটার কোনো শেষ নেই। আর লাইন সেগমেন্টের বেলা হচ্ছে দ্যাট উইল হ্যাভ আ সার্টেন লেন্থ, যার একটা নিজস্ব দৈর্ঘ্য থাকবে। ধরো একটা, তুমি যদি ইফ ইউ কনসিডার আ ব্রিক, পিস অফ ব্রিক, হ্যাঁ, আমরা যদি একটা পিস অফ ব্রিক কনসিডার করি, আমরা যদি একটু 2D ছবি আঁকার চেষ্টা করি, দেখো এটা যদি আমরা ব্রিক কনসিডার করি, এটা একটা একটা ইট হ্যাজ আ সার্টেন লেন্থ, রাইট? যদি একটু অন্য কালার দিয়ে দেখাই, দেখো এটা একটা নির্দিষ্ট কিন্তু দৈর্ঘ্য আছে, তাই না? ধরলাম সে ফর এক্সাম্পল 3 সেন্টিমিটার, তাই না? তো এখন এই লাইনের বেলা ইউ ক্যান মেজার দ্য লেন্থ অর মেবি এনি আদার মেজারমেন্টস ইন কেস অফ লাইন। ঠিক আছে, তুমি লাইন সেগমেন্টের বেলায় মেজারমেন্ট করতে পারবে। হ্যাঁ, আর রের বেলায় হচ্ছে
রে হ্যাজ নো ডেফিনিট লেন্থ, ঠিক আছে? রের বেলাতেও তুমি লেন্থ মেজার করতে পারবে না। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো স্যার কেন পারবো না, কারণ হচ্ছে রে একদিকে চলো, ইট হ্যাজ অনলি ওয়ান এন্ড পয়েন্ট, দ্যাট মিনস ইট উইল হ্যাভ আ সার্টেন এন্ড পয়েন্ট এট ওয়ান সাইড, এই সাইডে তার একটা এন্ড পয়েন্ট আছে, বাট এই সাইডে ইট উইল কন্টিনিউ আপ টু ইনফিনিটি, সে এদিকে চলমান হতে থাকবে। যেমন রেখার বেলা দেখেছিলাম সে দুই দিকে চলমান, বাট রের বেলায় ডিফারেন্ট, রে বেলায় এটা হচ্ছে একদিকে চলমান, ঠিক আছে? আর সেই চিত্র তিনটার বেসিক পার্থক্য হচ্ছে এই যে সাইন গুলো, এই যে অ্যারো সাইন গুলো। লাইনের বেলায় দুটো অ্যারো সাইন দিতে ভুলবে না, লাইন সেগমেন্টের বেলায় কোনো অ্যারো সাইন নেই, আর রের বেলায় মাত্র একটা সাইন। তার কারণ হচ্ছে ইট হ্যাজ অনলি ওয়ান এন্ড পয়েন্ট, একদিকে একটা এন্ড পয়েন্ট আমরা দেখে দিয়েছি, আরেক পাশে এটা চলমান, তাই একটা রে দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করছি রেটা এইদিকে চলমান। আচ্ছা, ধরো যদি আমি প্রশ্ন করি, আমি দুটো রে আঁকলাম, একটা পয়েন্ট দিলাম এ বি, আর একটা রে আঁকলাম সি ডি, এটাকে আমি নাম দিলাম রে নাম্বার ওয়ান, এটা হচ্ছে রে নাম্বার টু। দেখো রাইসা, বলো তো প্রথম যে রেটা দিয়েছে রে নাম্বার ওয়ান, এটা আসলে কোন দিকে চলমান, এর দিকে চলমান নাকি বি এর দিকে চলমান? বিয়ের দিকে। হ্যাঁ, বি এর দিকে, তাই তো? আচ্ছা, আরে সেকেন্ডটার দিকে বলো তো, সেকেন্ডটা দেখে বলো তো বাবা, সেকেন্ডটা বুঝতে পারছো, সেকেন্ডটা কোন দিকে চলমান বলো তো, সি এর দিকে না ডি এর দিকে? সি। সি এর দিকে, এক্স্যাক্টলি সি এর দিকে। তো আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো তো? এই পার্ট পর্যন্ত মোটামুটি কি পড়তে হবে আর কেমন প্রশ্ন হতে পারে আইডিয়া তো হয়েছে? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু সামনের দিকে আগানোর চেষ্টা করি, হ্যাঁ। আর আমি শর্টে বলে যাচ্ছি, বাট তারপরেও প্রিভিয়াস তোমাদের তো রিক্যাপ দেওয়া হয়, ভিডিও গুলো তো রিপিট দেওয়া হয়, তোমাদের যদি প্রবলেম হয় তোমরা দেখে নিও প্রিভিয়াস ভিডিও গুলো, হ্যাঁ। যতটুকু পারি কুইকলি বলে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? আরেকটা ব্যাপার এখানে আমরা আলোচনা করেছিলাম, দেখো এখানে বেশ কিছু পয়েন্ট আছে, হ্যাঁ। সার্টেন পোস্টুলেটস এর বাংলা হচ্ছে স্বীকার্য, হ্যাঁ। এটা একটা ইম্পর্টেন্ট ইংলিশ, এটার বাংলাটা জানা উচিত তোমাদের। পোস্টুলেটস যে লেখা আছে না, পোস্টুলেট মানে হচ্ছে স্বীকার্য, ঠিক আছে? দন্তের স্বয় বয় দীর্ঘিকার কয়াকার অন্তর্জয় রেফ, ঠিক আছে? সো দেখো এখানে বেশ কিছু স্বীকার্য আছে। স্বীকার্য, ইটস আ বিট অফ লাইক প্রুফ, মানে এগুলো হচ্ছে আগে থেকেই, মানে দেজ আর ইউনিভার্সাল ট্রুথ টাইপ থিংস ইন কেস অফ জিওমেট্রি, মানে এগুলো আসলে মেনেই তো আমাদের জিওমেট্রির দিকে সামনে আগাতে হবে, ঠিক আছে? ইউ উইল বি সলভিং সার্টেন থিওরেমস এন্ড অলসো আদার প্রবলেমস ইন কেস অফ জিওমেট্রি। সো আমরা যদি, ইফ ইউ ওয়ান্ট টু সলভ দিস প্রবলেমস, তাহলে হচ্ছে আমাদের এই পোস্টুলেট গুলো ধরে আগাতে হবে। যেমন আমরা ধরো এই যে সাইনটা যোগ সাইন, ইটস আ সাইন ফর এডিশন, তাই না? এখন ধরো ফারিয়া, তুমি যদি জানো নাই জানো এটা এডিশন সাইন, তোমাকে যদি আমি 2+3 = হোয়াট জিজ্ঞেস করি, তুমি অ্যান্সার করতে পারবে? নো ইজ ইট স্যার। পসিবল ফর ইউ টু অ্যান্সার? তো নো এই স্যার। পোস্টুলেট বিষয় হচ্ছে অনেকটা এরকম। তুমি, ইফ ইউ ডোন্ট নো দা দিস postulates in the near future, you won't be able to solve problems that are related to geometry, হ্যাঁ। এই পোস্টুলেট গুলো হচ্ছে অনেকটা এরকম। These postulates will consider, or it will denote that yes, this certain thing means this certain thing, এটাই মানে আর কি। এটাই বুঝতে চাচ্ছিলাম, ঠিক আছে? তো দেখো কয়েকটা পার্ট আমরা এখানে পড়েছিলাম, দেখো ওয়ান অ্যান্ড অনলি ওয়ান স্ট্রেট লাইন ক্যান বি ড্রন থ্রু টু পয়েন্টস। আমরা যদি দুটো পয়েন্ট কনসিডার করি, পয়েন্ট নাম্বার এ এবং পয়েন্ট নাম্বার বি, এই একটা পয়েন্ট থেকে অনলি ওয়ান পার্টিকুলার স্ট্রেট লাইন ক্যান বি ড্রন, তাই না? এখান থেকে তুমি চাইলে কি একটা স্ট্রেট লাইন আর এর বেশি থেকে বেশি ড্র করা সম্ভব? সম্ভব না। তুমি এ বি ইনক্লুডিং 2 পয়েন্টস এ এন্ড বি, তুমি যদি এই মানে যে কোনো একটা পয়েন্ট চিন্তা করো, তাহলে তো স্ট্রেট লাইন হলো না। এখান থেকে আমি একটা স্ট্রেট লাইন রাখতে পারলাম, এটা তো জাস্ট একটা এ পয়েন্টকে ইনক্লুড করলাম। আমাদের একটা স্ট্রেট লাইন রাখতে হবে যেখানে বোথ দ্য পয়েন্টস, পয়েন্ট এ এন্ড পয়েন্ট বি ইজ ইনক্লুডেড। তুমি যতভাবে ট্রাই করে দেখো, দুটো পয়েন্ট ইনক্লুড করে মাত্র একটা স্ট্রেট লাইন আঁকা সম্ভব, এর থেকে বেশি তোমরা যত চেষ্টা একটু আঁকাটা পসিবল না, ঠিক আছে? ফার্স্ট পয়েন্ট এটাই বলছিলাম। সেকেন্ড পয়েন্টটা বলেছে দ্য পয়েন্টস লাইং অন দ্য সেম স্ট্রেট লাইন আর কল্ড কোলিনিয়ার। আমরা যে পয়েন্টটা একটু আগে দেখেছি, দেখো এই যে 6টা পয়েন্ট আছে, প্রত্যেকটাই একটা সাথে পয়েন্টটা সামহাও কানেক্টেড, হ্যাঁ। এই যে দেখো এ আর বি পয়েন্ট, এটা একটা স্ট্রেট লাইন আছে না? এই যে একটা স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইনের উপর দুইটা আছে, সো এ এন্ড বি, বোথ অফ দেম টুগেদার দে উইল বি কল্ড কোলিনিয়ার। কোলিনিয়ার বাংলা হচ্ছে সমরেখ, ঠিক আছে? বাংলাটা ইংলিশের থেকে বেশি বেটার। সমরেখ মানে কিন্তু বুঝতে পারছো, সমরেখ, সমরেখ মানে কি? একই রেখার উপর বিদ্যমান, তাই না? লাইং অন দ্য সেম পয়েন্ট, ঠিক আছে? এটাই। সো 3 নম্বর পয়েন্টে বলা ছিল দ্য লেংথ অফ দ্য লাইন সেগমেন্ট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন ইটস টু এন্ড পয়েন্টস। এটার মানে কি সেটা আমি আগের ক্লাসে বলে দিয়েছিলাম, তোমাদের জন্য একটু শর্টে বলে দিই। দেখো এটা হচ্ছে মানে খুবই ইজি, হ্যাঁ। দেখো দ্য লেংথ অফ দ্য লাইন সেগমেন্ট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন ইটস টু এন্ড পয়েন্টস। দেখো লাইন সেগমেন্ট এটা আছে, ইন কেস অফ দ্য লাইন সেগমেন্ট এ এন্ড বি, এ হচ্ছে এটার একটা এন্ড পয়েন্ট, বি হচ্ছে এটার একটা এন্ড পয়েন্ট। লেংথ, এটার যদি লেংথ হয় 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার মানে কি? আলটিমেটলি এই দুটোর মধ্যে দূরত্ব, তাই কি না? ধরো একটা ইট, আমি ওই সেম, আমি যদি আবার ব্রিকের এক্সাম্পলে চলে যাই, দেখো এই যে ব্রিকটা, এই ব্রিকটার লেন্থ যদি আমি চিন্তা করি 5, ধরো 3 মিটার চিন্তা করলাম, এই ব্রিকটার
এই যে লেংথ, লেংথ মানে তো বুঝতেছে দৈর্ঘ্যটা, এই পার্টটা, এটার দৈর্ঘ্য যদি হয় 3 সেন্টিমিটার, তার মানে কি এটার এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব তো 3 সেন্টিমিটার না বাবা? লেংথ আমরা কিভাবে পাচ্ছি? এ থেকে বি পরিমাপ করে পাচ্ছি, যে এখান থেকে সিমিলার ধর 0.1 সেন্টিমিটার, 0.2, 0.3 এভাবে করতে করতে 0.10 পর্যন্ত আসলাম, সেটাকে আমরা 1 সেন্টিমিটার ধরলাম। তারপর আমরা আবার আগাচ্ছি 1.1, 1.2, সিমিলারলি আগাতে 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 3 সেন্টিমিটার পর্যন্ত গেলাম। লেংথটা মাপা মানে আলটিমেটলি তার দুটোর মধ্যে দূরত্বটাই তো আমরা মাপছি, বা দৈর্ঘ্যটাই মাপছি আমরা, তাই না? এটা কি বুঝতে পেরেছো কিনা? মানে আমরা বাংলায় একটা কথা বলি না, যে যা যা লাও তাই করু। এটা তোমরা শুনেছো আশা করি, তাই না? যাই যাই লাও তাই করু, আমাদের আব্বু আমরা বলেন কেবল। তো এটা আসলে মানে একটা মানে দুটোই সেম মিনিং বোঝাচ্ছে, জাস্ট দুইটা আলাদা ভাবে বুঝাইছে। লেংথ যেই কথা, দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স আলটিমেটলি একই কথা। এটা বুঝতে পেরেছো কিনা? বুঝেছো? তোমরা তোমরা দুইজন যারা ছিল না, তোমাদের জন্য বেসিক্যালি বলছি। আচ্ছা ঠিক আছে। সো ফোর্থ পয়েন্টটা হচ্ছে, এনি পয়েন্ট এক্সেপ্ট দ্য এন্ড পয়েন্টস অফ a line segment is called an interior point of the line segment if Q is an interior point of the line segment PR। ঠিক আছে, তো দেখো এই যে PQ, any point except the end points of a line segment is called the interior point। মানে ধরো এখানে যে AB লাইন সেগমেন্ট ছিল, আমি যদি এটার বাইরে আরেকটা পয়েন্ট দিই সি, তাহলে এই সি কে আমরা বলবো হচ্ছে সি উইল বি দ্য ইন্টেরিয়র পয়েন্ট ইন কেস অফ দ্য লাইন সেগমেন্ট এবি। মানে একটা লাইন সেগমেন্ট যদি আমরা ড্র করি, তার বাইরে যদি কোনো একটা বিন্দু আমরা তুলনা করি, বা ইফ ইউ কনসিডার আ পার্টিকুলার পয়েন্ট আউটসাইড দ্যাট লাইন সেগমেন্ট, তাহলে সেটাকে বলা হবে হচ্ছে ওই লাইন সেগমেন্টের ইন্টেরিয়র পয়েন্ট। এখন এখানে কথা আছে, ইন্টেরিয়র পয়েন্ট বোঝা তো সহজ, কিন্তু এই আর দিয়ে ultimately আমাদের কাজটা কি? আর দিয়ে কাজ হচ্ছে, আমরা যখন আর এখানে আনলাম, তারপরে টোটাল সেগমেন্টটা কি হয়ে গেল? পিআর হয়ে গেল না? সেটা কি আর পিকিউ থাকলো? আমরা যদি কোনো একটা কিছুকে বর্ধিত করি, ইফ ইউ এক্সটেন্ড সামথিং, তাহলে এক্সটেন্ড করার পরে যেটা হচ্ছে সেটাই তো আলটিমেটলি তখন টোটালটা হয়ে যাচ্ছে না? পুরোটা হচ্ছে, কিন্তু বুঝতে পারছো আমার কথা? সো যখন আমরা পুরোটা করছি, তখন পুরোটা করার পরে কি হচ্ছে, কিউ ইজ বিকামিং দ্য মিডল পয়েন্ট ইন কেস অফ দ্য হোল লাইন সেগমেন্ট পিআর। পিআর এর লাইন সেগমেন্টের ক্ষেত্রে তখন কিউ ব্যাপারটা, যেটা আগে পি কিউ লাইন সেগমেন্ট ছিল, তখন আমরা when we are extending that line segment, q is becoming the midpoint of the new line segment pr। ঠিক আছে, যখন মিড পয়েন্ট হচ্ছে তখন আমরা কি বলতে পারি? এটা হচ্ছে এটার অর্ধেক, আর এটা হচ্ছে এটা অর্ধেক, দুটো অর্ধেক, তাহলে আমরা কি হয়, পি কিউ প্লাস কিউ আর ইজ ইকুয়াল টু আমরা পি আর লিখতে পারছি। বুঝা গেছে? বুঝতে পারছি? এটা আমরা সামনে ইউজ করবো, আমাদের সামনে যখন আমরা থিওরেম সলভ করবো তখন বুঝতে পারবো। ঠিক আছে। আচ্ছা, আর লাস্টের দুটা নর্মাল, ইন এ প্লেন টু স্ট্রেট লাইনস ক্যান ইন্টারসেক্ট ইচ আদার এট ওয়ান এন্ড অনলি ওয়ান পয়েন্ট। দুটা মানে স্ট্রেট লাইন যদি আমরা ড্র করি, একটা প্লেন ধরে একটা তল যদি আমরা চিন্তা করি, দুটো স্ট্রেট লাইন যদি আমরা ড্র করি, তো এটা একটা স্ট্রেট লাইন এবি, আর আরেকটা দেখলাম সিডি। এই একটা পয়েন্ট ছাড়া দুটো স্ট্রেট লাইন যদি তোমরা, ইফ ইউ ওয়ান্ট টু ইন্টারসেক্ট টু স্ট্রেট লাইনস, একটা পয়েন্ট ছাড়া তাদের পক্ষে আর কখনোই একের অধিক পয়েন্টে ইন্টারসেক্ট করা সম্ভব না, নেভার। তুমি যেভাবে আঁকো, ধরো আমি এভাবে আঁকলাম, 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 যেভাবে আঁকো। হ্যাঁ, তুমি যদি দুইটাকে প্যারালালি ড্র করো, ইফ ইউ ড্র টু স্ট্রেট লাইন দ্যাট আর প্যারালাল টু ইচ আদার, তখন তো তারা ইন্টারসেক্টই করছে না। আমাদেরকে বলা হচ্ছে ইন্টারসেক্টের কথা। ইন্টারসেক্ট মানে হচ্ছে ছেদ করা। হ্যাঁ, যখন when two straight lines are intersecting each other, তখন তারা মাত্র একটা জায়গাতেই তাদের পক্ষে ইন্টারসেক্ট করা সম্ভব, আদার দেন ওয়ান পয়েন্ট তারা ইন্টারসেক্ট করতে পারবে না। বোঝা গেছে রাইসা? ইয়েস স্যার। আচ্ছা, আর 6 নাম্বার পয়েন্ট হচ্ছে এই যে যেটা বললাম, যে জ্বালাও তাই কত, লেন্থ যেমন যে কথা, ডিস্টেন্স একই কথা, এটা একই। ইফ টু পয়েন্টস লাইন দ্য সেম প্লেন, দ্য লাইন জয়নিং দেম অলসো লাইস অন দ্য সেম প্লেন। ধরো এ বি, তারা একটা তলে আছে, এখন এই এ বি কে যোগ করে আমরা একটা রেখা আঁকলাম, এই যে রেখাটা সেটা তো ওই তলেই হবে। এই রেখা কি অন্য তলে যাওয়া সম্ভব? ধরো তুমি বাসায় আসো, তোমার আম্মু বাসায় আসলো, তোমাদের দুজনে দেখা হলো। এখন তোমার আম্মু বাসায় আসা মানে কি, তুমি যেখানে ছিলে তোমার আম্মু তো এখানে আসলো, সে তো আর অন্য জায়গায় গিয়ে তোমার সাথে দেখা করলো না। তো এই জিনিসটা অনেকটা ওরকমই, দুইটা পয়েন্ট একটা তলে আছে, এখন তাদেরকে যদি আমরা ইফ উই অ্যাড দেম আর ইফ উই ড্র লাইন সেগমেন্ট ইনক্লুডিং দেম, সেটাও তো একটা তলের উপরে আমরা রাখবো। তারা দুজন যেখানে ছিল সেখানে তো আমাদের রাখতে হবে, অন্য কোথাও যেতে আমাদের ড্র করা সম্ভব না, তাই না? এটাই বোঝাচ্ছে আর কি। ঠিক আছে, তো এই পর্যন্তই মোটামুটি আমাদের একটু আলোচনা ছিল। আর এখন যদি আমরা একটু সামনের দিকে আগাই, তাহলে দেখতে পাবে আমরা এরপরে বেশ কিছু অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করেছিলাম। ঠিক আছে, স্ট্রেট অ্যাঙ্গেল ছিল, এগুলো নিয়ে খুব বেশি আলোচনা এখন আসলে করতে গেলে আমাদের আবার মেইন পার্টটা শেষ হবে না আজকে। ঠিক আছে, আমরা একটা থিওরিম শেষ করব, এটা একটু তোমরা প্রিভিয়াস ক্লাসটা একটু শর্টে দেখে নিও। হ্যাঁ, অ্যাঙ্গেল নিয়ে মোটামুটি আইডিয়া তোমাদের আশা করি আছে। এখান থেকে ডেফিনেশনটা, অ্যাঙ্গেলের ডেফিনেশনটা পড়বে আর ফিগার পড়বে। মানে এক্সাম আসতে পারে রাইট ডাউন দ্য ডেফিনেশন অফ অ্যাঙ্গেল ইনক্লুডিং ইটস ফিগার, ফিগার সহ ডেফিনেশন আসতে পারে। সো ডেফিনেশনটা পড়বে আর ফিগার আঁকা দেখবে। ঠিক আছে, ফিগার আমাকে প্রশ্ন করতে পারে, স্যার এটাই কি ফিগার? নো, তুমি যদি এটা আঁকো অ্যাঙ্গেল এবিসি, ইটস অ্যান রাইট অ্যাঙ্গেল,
এটা একটা ফিগার, তুমি যে কোনো অ্যাঙ্গেল রাখতে পারো, আমরা অনেক অ্যাঙ্গেল পড়বো, যেটা এখন সেটাই অ্যান্সার, অসুবিধা নেই, এটা জাস্ট একটা র্যান্ডম কিছু। হ্যাঁ, স্ট্রেট অ্যাঙ্গেল কি, এটা আমি বলেছিলাম, এটা শুধুমাত্র লিখে রাখো স্ট্রেট অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। ঠিক আছে, খাতায় পাশে পেন্সিল দিয়ে স্ট্রেট অ্যাঙ্গেলের পাশে লিখে রাখতে পারো যে স্ট্রেট অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি, এটুকু শুধু অ্যাড করে রাখো। ঠিক আছে, আর বাদ বাকি কোন অ্যাঙ্গেলটা কি মিন করে এটা এখন ডিটেলস আমি বলছি না, তোমরা একটু দেখে নাও, নাহলে আমাদের চ্যাপ্টারটা আজকে শেষ হবে না। ফার্স্টটা শেষ করার চেষ্টা করছি আমি। হ্যাঁ, অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল কোনটা কি বোঝাচ্ছে সেটা আমি বলে দিয়েছি অলরেডি। এখানে যদি শর্ট একটু বলে দিই, দেখো এটা, এই যে অ্যাডজেসেন্ট মানে হচ্ছে পাশাপাশি দুইটা কোণ থাকবে। হ্যাঁ, অ্যাঙ্গেল বিএসি এই কোণটা, আর হচ্ছে অ্যাঙ্গেল সিএডি, দিস টু অ্যাঙ্গেলস উইল বি কনসিডার্ড অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস অফ ইচ আদার, একটা আরেকটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। ঠিক আছে, পাশাপাশি কোণ অবস্থান করছে। ঠিক আছে, দুইটা মিলে আবার আলটিমেটলি একটা কোণই হয়ে যাবে তখন। সো আরেকটু যদি সামনে আগে, রাইট অ্যাঙ্গেল এন্ড পারপেন্ডিকুলার। রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে সমকোণ, সমকোণ হচ্ছে 180 ডিগ্রি। সরি, আগেরটা আমি কি বললাম, আগেরটা মানে ভুল বলেছি আমি, এক্সট্রিমলি সরি। স্ট্রেট অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, আমি একটু আউলাই বলেছিলাম, সরি। স্ট্রেট অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। স্ট্রেট অ্যাঙ্গেল মানে হচ্ছে সরল কোণ। ঠিক আছে, স্ট্রেট অ্যাঙ্গেল মানে হচ্ছে সরল কোণ, এটার পাশে 180 ডিগ্রি লিখে রাখবো। হ্যাঁ, আমার একটু ভুল হয়েছে, সরি, স্লিপ অফ টাং। আর হচ্ছে রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে সরল কোণ। ঠিক আছে, সরল কোণ, এটার অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ, রাইট অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। আর পারপেন্ডিকুলার বাংলা হচ্ছে লম্ব, মানে সরল কোণ যে কথা, লম্ব আলটিমেটলি একই কথা। ওকে, দ্য পয়েন্ট রাইট অ্যাঙ্গেল তুমি যদি ড্র না করো তুমি লম্ব বুঝতে পারবে না। আমি যদি একদম সংক্ষেপে বলি, দেখো এই যে একটা অ্যাঙ্গেল এখানে ড্র করা হয়েছে, দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। ঠিক আছে, এখন এই 90 ডিগ্রির এখানে আমরা বলতে পারি অন দ্য স্ট্রেট লাইন বিডি, সিএ ইজ পারপেন্ডিকুলার টু বিডি, মানে সিএ হচ্ছে বিডি রেখার উপর লম্ব। এই লম্ব বোঝানোর জন্য আমরা পারপেন্ডিকুলার ওয়ার্ডটা ইউজ করি। আর যখনই লম্বটা চলে আসবে তখনই সেখানে রাইট অ্যাঙ্গেলের আগমন ঘটবে। লম্ব মানে, তোমাকে যদি বলা হয় যে, ধরো তোমার প্রশ্নে বলা হলো যে সিএ ইজ পারপেন্ডিকুলার পয়েন্ট, লাইন সিএ ইজ পারপেন্ডিকুলার অন দা লাইন এবি, তার মানে হচ্ছে সিএ রেখা এবি রেখার উপর লম্ব। হ্যাঁ, সরি, সিএ যদি বলি তাহলে এখানে এবি না দিয়ে আমি বলি বিসি, সিএ রেখা হচ্ছে বিসি রেখার উপর লম্ব। এই লম্ব মানেই হচ্ছে আলটিমেটলি এই এখানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের কোণ তৈরি হবে, এন্ড রাইট অ্যাঙ্গেল উইল বি ক্রিয়েটেড। তাহলে যদি তোমাকে প্রশ্নে বলা হয় যে সিএ লাইন ইজ পারপেন্ডিকুলার টু দা লাইন বিসি, হোয়াট অ্যাঙ্গেল ইজ ক্রিয়েটেড দেয়ার, একটা রেখা যদি আরেকটা রেখার উপর লম্ব হয় তাহলে সেখানে কোন ধরনের কোণ তৈরি হয়, তোমার উত্তর হবে রাইট অ্যাঙ্গেল। আর যদি অপশনে 90 ডিগ্রি, 0 ডিগ্রি, 360 ডিগ্রি, 180 ডিগ্রি থাকে তাহলে অ্যান্সার হবে হচ্ছে 90 ডিগ্রি। বুঝতে পেরেছো? এই দুটো হচ্ছে রিলেটেড টার্মস, একটা একটার সাথে জড়িত আর কি। হ্যাঁ, আচ্ছা, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি, এগুলো আমরা আলোচনা করেছি। সো এগুলো আশা করি তোমরা রিপিট ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল কি, সবই আলোচনা হচ্ছে, আমাদের থিওরিম 1 পর্যন্ত হয়েছিল। ঠিক আছে, এটা আর আলাদা করে আজকে আলোচনা করলাম না, আমি একদম সরাসরি থিওরিম 2 তে চলে যাচ্ছি। ঠিক আছে, একটু লক্ষ্য করো। আহ ওদেরকে আগের দিন বলেছিলাম তোমরা যখন এই থিওরিম গুলো পড়বে, আমি বলেছিলাম থিওরিমের একদম শুরু থেকে এখানে যে বোল্ড লাইনটা দেওয়া আছে না, এই লাইনটা তোমাদের মনে রাখতে হবে, কিন্তু ইউ নিড টু মেমোরাইজ দিস লাইন। একদম এই বোল্ড লাইন থেকে শুরু করে আলটিমেটলি প্রুফ পর্যন্ত, ইনক্লুডিং দ্য ফিগার, পুরোটাই তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, তোমাদের তোমাদের এখানে এটা যদি আসে তোমাদের এক্সামে প্রুফ হিসেবে আসবে। ঠিক আছে, এখন প্রুফ হিসেবে কিভাবে আসতে পারে, ধরো সিনারিও 1 দিয়ে এই লাইনটাই তুলে দিল, দিয়ে সি নাম্বার বা ডি নাম্বারে বললো যে প্রুফ সিনারিও 1, তখন যখন তুমি প্রুফ করতে যাবে তখনও একদম প্রথমেই এই দুটো লাইন লিখে নিবে, তারপরে সেখান থেকে নিচে পরবর্তীতে লেখা শুরু করবে। হ্যাঁ, তোমাদের যদি তোমরা চাও এই দুটো লাইন লেখার পরে তোমাদের এখানে বইয়ে লেখা নেই, তোমরা চাইলে এইখানে প্রুফ লিখে নিবে। প্রুফ লিখে ধরো এই যে দুটো, এই যে লাইনটা আছে, দ্য সাম অফ দ্য টু অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস produced by ray when it meets with a straight angle is equal to two right angles, এটা লিখে ফেললাম, লিখে ফুল স্টপ দিলাম। ধরো তোমাদের এক্সামে আসছে, তোমরা ডি নাম্বার দিয়ে এই দুটো লাইন লিখে ফেলে দিয়ে ফুল স্টপ দিলে, দিয়ে তারপর এখানে প্রুফ লিখবে, প্রুফ লিখে কোলন দিয়ে তারপর এখান থেকে লেখা শুরু করবে দ্য রে ও সি, এই পরবর্তীগুলো। তবে এই প্রুফ লিখে আমি সবসময় সাজেস্ট করি আগে ফিগারটা ড্র করে নিবে। ঠিক আছে, প্রুফ লিখে নিচে সুন্দর করে কাটাছেঁড়া করা ছাড়া ফিগার ড্র করে নিবে। আমার একটা মজার কথা শেয়ার করি, এটা আমাদের আমার স্কুল লেভেলে বা ক্যারাকলেজ লেভেলে আমার ঠিক খেয়াল নেই। তোমার তোমাদের এখন এই সামনে আমরা পাবো, আমরা থিওরেমের পরে আমরা আরো কিছু আলোচনা করবো, ইউ নিড টু ড্র, বিভিন্ন জিনিস তোমাদের ড্র করা আসবে সামনে। তোমরা শুধুমাত্র কোনো স্কেল ইউজ করা ছাড়াই তোমাদের মেবি সমবাহু ত্রিভুজ আরো বিভিন্ন ধরনের ড্রয়িং আছে। হ্যাঁ, তো আমাদের একবার স্কোয়ার ড্র করা লাগতো, তোমাদের এই লেভেলে বা সামনে লেভেলে তোমরা পাবে। হ্যাঁ, স্কোয়ার ড্র করা লাগতো আমাদের। তো একবার হয়েছিল কি, আমি হচ্ছে মানে ভুলবশতই আমি হচ্ছে এই এখানে এবিসিডি একটা স্কোয়ার আমি ধরলাম। হ্যাঁ, মানে আমার হলো কি, মানে প্রশ্নে উল্লেখ করা থাকবে যে ড্র স্কোয়ার হুজ ইচ পয়েন্ট ইজ ইকুয়াল টু, বা যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার।
একটা বর্গ তোমার রাখতে হবে যেখানে প্রতিটা বর্গ 4 সেন্টিমিটার। আমি হলো ভুলবশত এইটার মেজারমেন্ট 4 না নিয়ে 6 নিয়েছিলাম। এখন 6 তারপর আমি কি করবো, মুছবো না, পেন্সিল দিয়ে তো আঁকতেছি, আমি মুছে আবার ড্র করেছিলাম। এখন আমার রাবারের মোছাটা ভালো হয়েছিল। এখানে যে এক্সট্রা দাগ থাকে না, তোমরা অনেক সময় খেয়াল করো তোমাদের এক্সামে যখন তোমরা পেন্সিল দিয়ে কিছু আঁকো, মুছটা অনেক সময় বোঝা যায় না। আমি যদি খুব গাঢ় করে আঁকি, আমার আবার একটা বদ অভ্যাস আছে, আমি খুব গাঢ় করে ড্রয়িং করি। আমি এর জন্য আমার আম্মুর জীবন অনেক বকা খেতে রে, হালকা করে ড্রয়িং করে, হালকা করে ড্রয়িং করে। কিন্তু আমি বিকেলে মানুষ, আমি খুব গাঢ় করে ড্রয়িং, মানে আমি 1 পৃষ্ঠায় ড্রয়িং করলে তার পরবর্তী 10 পৃষ্ঠা আমার ড্রয়িং বদলে যেত, বুঝছো? আমার এটা আমার একটা বদ অভ্যাস ছিল আর কি। খুব লাইটলি ড্রয়িং করার জন্য আমার মা আমাকে খুব, সে আমার উপর অনেক কিছু চালাইছে, আসলে সে আমাকে ফিরাতে পারে না। আমার টিচাররা অনেক চেষ্টা করছে, আমি পারি না। আমার অভ্যাস ছিল, আমি ড্র করতাম খুব গাঢ় করে। আমি বান্দা, বিশিষ্ট বান্দা, আমি খুব গাঢ় করে ড্র করছি, আমি তো বোঝা যাচ্ছে। এখন আমাদের একটা ম্যাডাম ছিল, খুব রাগী ম্যাডাম। আমাদের স্কুলে আমাদের সিনিয়ররা যখন খুব চুল বড় করে রাখতো, ম্যাডাম হচ্ছে সবাইকে ডাক ডাক দিত। আমার এখনো মনে আছে, আমার একটা এক্সাম ছিল, সায়েন্স এক্সাম ছিল ক্লাস 5-এ। আমার এই জিনিসটা আজীবন মনে থাকবে, ক্লাস 5-এর সায়েন্স এক্সাম। আমার পাশে একটা ভাইয়ের সিট পড়ছে, ভাই হচ্ছে ক্লাস 10-এ পড়ে। আমি খুলনা জেলা স্কুলের স্টুডেন্ট, হ্যাঁ। তো আমাদের তো একসাথে এক্সাম হতো, মানে সব লেভেলের সিনিয়র জুনিয়র মিলে আর কি। 10-এর সে ভাই আমার সাথে এক্সাম দিতে বসছে, এখন তার খুব চুল বড়, স্টাইল করা ছবি। একটা সময় তোমরা এখন পাবা না, আমরা যখন ছোট ছিলাম ওই চুলে তোমার স্পাইক করা বলে, মানে জেল দিয়ে চুল এরকম এরকম লম্বা লম্বা করে রাখতো। তোমরা নেইমার, আসান, তুমি ব্রাজিলের ফ্যান না? নেইমারের একটা টাইমে চুল দেখবে এরকম লম্বা লম্বা ছিল, দেখছো? ওরকম ওই সময় ছবি দেখছো নেইমারের? এরকম লম্বা লম্বা করা চুল থাকতো, জেল দিয়ে চুল, বুঝছো? Yes. তো আমার সেই বিশিষ্ট ভাই, তার চুলও সে বিশিষ্ট নেইমার ভক্ত, তার চুল এমন ছিল। তো ম্যাডাম কি করছে, ম্যাডাম বলছে যে বাবা তোমার চুলটা অনেক সুন্দর, তুমি একটু সামনে আসো। ম্যাডাম সামনে নিয়ে গেছে, হ্যাঁ। গার্ডার ছিল না তোমরা, রাবার বলে যে, গার্ডার তো চিনোই, রাবার বলে যেটা, সে রাবার মানে খাতা টাতা বাইন্ড করার জন্য বা বিভিন্ন প্লাস্টিকের মুখ আটকানোর জন্য রাবার ইউজ করি না আমরা, গার্ডার বলে অনেক সময়। ম্যাডাম ওই এক্সাম হল, অনেক গার্ডার তখন ছিল ওই কোশ্চেন ই করার জন্য বা আরো বিভিন্ন। ম্যাডাম সামনে ডেকে নিয়েছে, গার্ডার দিয়ে চুল আটকাইছে, বুঝছো? মানে ঝুটি করো না তোমরা মেয়েরা, ছোট ছোট ঝুটি করো না, ছোট বয়সে তোমাদের বোনেরা এখন করে, তোমাদের ঝুটি করার বয়স পার হয়ে গেছে। ছোট ছোট ঝুটি করে দেয় না আমরা, এখানে এখানে এখানে, বাচ্চাদের কিউট লাগে কিন্তু। ম্যাডাম কি করছে, 3-4টা ঝুটি করছে তার চুলে, এই বিভিন্ন জায়গায়, বুঝছো? এখন পরীক্ষা চলে, সিনিয়র, আমি যদি হাসি দেখা গেলো পরে আমার ডাকে মার দিল যে তুমি হাসতেছো কেন। সিনিয়র জুনিয়রের সামনে অনেকটা এমন অপমান করতেছে, ব্যাপারটা দুঃখজনক কিন্তু হাসি আসতেছে। পরীক্ষা না, আমি পরীক্ষা দিব না, ওই দেখবো। ম্যাডাম কয়েকটা ছুটি টুটি করে বলছে যে ঠিক আছে, পুরো পরীক্ষা তুমি এইভাবে দিবা, এবার যদি ছুটি সরাইছো তোমার আমি স্কুল দিয়ে বাইর করে দেবো। ম্যাডাম খুব রাগে ছিল, ম্যাডাম চাইলে এক্সপেল করে দিতে পারতো। এই জন্য ভাইও সবাই ভয় পাইতো ম্যাডাম। পরে ভাই কি করবে, অগত্যা আমার পাশে পুরো টাইম বসে সে ওই ঝুঁটি বাঁধা অবস্থায় 2 ঘন্টা পরীক্ষা ছিল, সে পরীক্ষা দিয়ে কোনো কথা বলা ছাড়া আজ থেকে জমা। যাওয়ার সময় আমার ম্যাডাম বলছে যে এখন খুলো, আমার লাগবে না, এখন তুমি তোমার খুশি পারো। ভাই মনে হয় পরে বের হয়ে খুলছে আর কি, বুঝছো? তো আমারও এমন কপাল, ওইবার সেই ম্যাডামের কাছে আমার খাতা পড়ছিল, হ্যাঁ। তো আমাদের, তোমাদের কি স্কুলে খাতা দেখায়? খাতা দেখানোর পরে, এক্সামের পরে কি খাতা দেখায়? তোমাদের কি খাতা দেখানোর সুযোগ আছে, দেখার সুযোগ আছে? Yes, তোমাদের sir. নাম্বার দেওয়ার পর আবার চেক করে না, রেজাল্ট দেওয়ার আগে? হ্যাঁ হাসান। আচ্ছা আচ্ছা, তো আমাদের ওইটা মানে তোমাদের দেখানোর সুযোগ ছিল তো। আমি হচ্ছে ওই খুব গাঢ় করে এঁকে এখানে হচ্ছে তোমার ই দিছিলাম, মানে ওই মুছে আবার রাখছি। ওইটা 4 নাম্বার ছিল, সুন্দর করে ম্যাডাম আমার 4-এ 0 দিয়ে দিচ্ছে। আমার মনে আছে আমি আবার 96 পাইছিলাম, 100 পাই নাই, 96 পাইছিলাম। আমার তো মনে খুব দুঃখ, ছোট মানুষ, 96 পাইছি, 100 পাই নাই। আমি গিয়ে দেখলাম এই জায়গায় 0 দেওয়া, তো আমি দেখলাম তো হয়েছে, আমি 0 কেন পাইলাম? খুব খুব ভয়, কিন্তু আমি ম্যাডামের কাছে যাওয়ার সাহস নেই না, খুব সাহস টাহস নিয়ে গেছি। ম্যাডাম এখানে 96 পাইলাম, কেন পাইছি? খুব কান্না কান্না অবস্থা। ছোট ছিলাম তো, আবার ধরো মানে রেজাল্ট ভালো ছিল, ভালো স্টুডেন্ট ছিল, এই জন্য ম্যাডাম ভালো, মানে যারা ভালো ছিল তাদের সাথে আমার ম্যাডাম খুব ভালো বিহেভ করতো, তো এই জন্য আর কি ম্যাডাম বকা টকা দেয় নাই। কিন্তু বলছিল যে বাবা তোমার এখানে হচ্ছে দাগটা বোঝা যাচ্ছে, তুমি মুছেছো ঠিকই কিন্তু দাগ বোঝা যাচ্ছে, এই জন্য তোমার আমি 0 দিচ্ছি। আমি আর কি করতাম, ছোট মানুষ তখন তো আসলে তর্ক করার সুযোগ নাই। পরে বললাম যে, আচ্ছা ম্যাডাম ঠিক আছে। তো এখন বাবারা, তোমরা কিন্তু এই ধরনের স্যার ম্যাডামের সম্মুখীন হতে পারো। যখন ক্যালকুলাসের এক্সাম দিবে তখন কে তোমার খাতা দেখবে তুমি কিন্তু জানো না, ঠিক আছে? বা স্কুলেও তোমাদের অনেক সময় এরকম টিচার থাকবে, সবাই যে মন খুলে নাম্বার দেয় এমন কিন্তু না, অনেকেই নাম্বার দিবে না। তো এরকম তোমার শিক্ষকের মতো যদি এরকম মানে ঘটনার শিকার হতে না চাও, আস্তে হালকা করে আঁকবা সবাই, আমার মতো কিন্তু হওয়া যাবে না, হালকা করে দাগ দিবা। পেন্সিল নষ্ট হলে আবার পেন্সিল কেটে ইউজ করা যায়, কলমের কালির মতো একবার দিলে যে আবার মুছতে হবে না, না, হালকা করে আঁকবা, গাঢ় করে কখনো করবা না, ঠিক আছে? আচ্ছা,
সো থিওরেম 2টা যদি আমরা আজকে প্রুফ করা ট্রাই করে দেখো, when two straight lines intersect the vertically opposite angles are equal. ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল মানে হচ্ছে এই কোণটা পরস্পর বিপরীত কোণ, ঠিক আছে। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল মানে হচ্ছে এই যে পারস্পরিক, মানে এই যে অপোজিট অ্যাঙ্গেল, অপোজিট অ্যাঙ্গেল মানে হচ্ছে বিপরীত কোণ, ঠিক আছে। বাংলাটা হচ্ছে বিপরীত কোণ। তোমরা যদি লিখে নিতে চাও বাংলাটা তোমাদের ওখানে লিখে রাখতে পারো, অপোজিট অ্যাঙ্গেল মানে হচ্ছে বিপরীত কোণ, ঠিক আছে। অপোজিট অ্যাঙ্গেল, সো অপোজিট অ্যাঙ্গেল বললে অপোজিট ওয়ার্ডটার সাথে এটার কানেকশন আছে। অপোজিট মানে হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুইটাই, ঠিক আছে। তাহলে কি পেলাম, when two straight lines intersect. স্ট্রেট লাইন মানে এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেলের কোণ তৈরি হবে রাইসা? স্ট্রেট লাইনে একটু আগে কিন্তু বলেছিলাম 190 degree. 190 ডিগ্রি। But 190 আল্লাহ, তোমরা হাসাও আমাকে মাঝে মাঝে। যাই হোক, 90 ডিগ্রি, ঠিক আছে। দেখো, সো এখানে বলা আছে যদি এরকম হয় যে দুটো স্ট্রেট লাইন একে অপরকে ছেদ করছে আর কি, বেসিক্যালি স্ট্রেট লাইন এখানে যে 90 ডিগ্রি আমরা এক্স্যাক্টলি বলতে পারবো এমন না, পারপেন্ডিকুলার এটা না। সোজা কথা, যে কোনো স্ট্রেট লাইন তুমি ড্র করতে পারো, এভাবে একটা স্ট্রেট লাইন ড্র করলে, এভাবে একটা স্ট্রেট লাইন ড্র করলে, যেভাবে তারা যদি স্ট্রেট লাইন হয় বেসিক্যালি, সেটা 90 ডিগ্রিও হতে পারে, আবার র্যান্ডম হতে পারে, অসুবিধা নেই। ঠিক আছে, তোমার আমি স্ট্রেট ওয়ার্ডটা ছিল এটা তোমার সাথে মনে আছে কিনা এজন্য জিজ্ঞেস করলাম। বেসিক্যালি দুটো স্ট্রেট লাইন ইন্টারসেক্ট করলে যে 90 ডিগ্রি হবে এমন কিন্তু কোনো কথা নেই। তুমি এখানে দেখলে বুঝতে পারছো যে এটা মূলত এটা কিন্তু 90 ডিগ্রি, কিন্তু আমি যদি আবার এরকম আঁকি তাহলে কিন্তু এটা 90 ডিগ্রি না, ইট ইজ মোর দ্যান 90 ডিগ্রি অর লেস দ্যান 90 ডিগ্রি, ঠিক আছে। বাট তোমার মনে আছে কিনা এটা জানার জন্য আমি জিজ্ঞেস করলাম। আচ্ছা আচ্ছা, যদি আমরা প্রুফে চলে যাই, দেখো প্রথমেই যখন আমরা থিওরিম প্রুফ করব একটা জিনিস মনে রাখবে, থিওরিম বইয়ে যেভাবে দেওয়া আছে এগুলো হচ্ছে প্রুফ করা, দেজ আর অলরেডি এক্সিস্টিং অ্যাজ প্রুফস ইন আওয়ার ম্যাথমেটিক্স। তোমার মানে ম্যাথমেটিক্সে এরা অলরেডি মানে প্রমাণিত। সো যেভাবে প্রমাণ করা হয়েছে আমাদের ওভাবেই প্রমাণ করতে হবে। আমার কাজ হচ্ছে তোমাদের শুধুমাত্র বুঝিয়ে দেওয়া, নাথিং এলস। কিভাবে প্রমাণ করছে আমি সমস্ত তোমাদের এটা বুঝাই দিব। বইয়ে যেভাবে প্রমাণ করা আছে পরীক্ষার খাতে তোমাদের এভাবেই লিখতে হবে, কারণ এটা অলরেডি প্রুফড, ঠিক আছে। বিজ্ঞানীরা এটা প্রুফ করে রাখছে, তোমার কাজ হচ্ছে এটা পড়া এবং বোঝা, আর কিছুই না, ঠিক আছে। এটা ইম্প্রোভাইজ করার কিছু নেই। আচ্ছা দেখো, এই থিওরেমটা যখন আমরা প্রুফ করবো প্রথমেই যেটা বলছে, সুন্দর করে দুটো ফিগার তোমরা এঁকে ফেলবা, দুটো স্ট্রেট লাইন দিয়ে ফেলবা, খুবই ইজি। দুটো স্ট্রেট লাইন ড্র করবে, স্ট্রেট লাইন এবি এন্ড স্ট্রেট লাইন সিডি, ঠিক আছে। দেখো এখানে দেওয়ার পরে আমাদের লিখতে হবে যে লেট এবি এন্ড সিডি বি টু স্ট্রেট লাইনস, ঠিক আছে। আমরা দুটো স্ট্রেট লাইন ড্র করে ফেললাম এবং তাদের ইন্টারসেক্টিং পয়েন্ট আমরা উল্লেখ করবো, ইন হুইচ ইন্টারসেক্টিং পয়েন্ট ইজ ও। তাদের ইন্টারসেক্টিং পয়েন্টটা হচ্ছে ও। লেট এবি এন্ড সিডি বি টু স্ট্রেট লাইনস হুইচ ইন্টারসেক্টিং পয়েন্ট ইজ ও, বা হুইচ ইন্টারসেক্ট এট ও, ঠিক আছে। অ্যাজ এ রেজাল্ট দ্য অ্যাঙ্গেলস, এখন এরা যে ইন্টারসেক্ট করেছে, ইন্টারসেক্টের ফলে চারটা ডিফারেন্ট অ্যাঙ্গেল তৈরি হয়েছে। আমি চারটা অ্যাঙ্গেল একটু আলাদা আলাদা কালি দিয়ে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একটা দিলাম রেড, একটা দিলাম ইয়েলো, একটা দিলাম হচ্ছে গ্রিন, আর একটা দিলাম হচ্ছে ব্লু। হুম, চারটা অ্যাঙ্গেল, ঠিক আছে। দুটো স্ট্রেট লাইন আমরা এখানে দেখতে পাচ্ছি এবং দুটো স্ট্রেট লাইনের ফলে চারটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, ঠিক আছে। দেখো অ্যাঙ্গেল এ ও সি, অ্যাঙ্গেল এ ও সি আমি রেড কালার দিয়ে দিয়েছি এখানে, দেখতে পাচ্ছ আশা করি, আমি আর আলাদা কালার ইউজ করছি না। এই যে অ্যাঙ্গেল এ ও সি, আবার হচ্ছে অ্যাঙ্গেল সিওবি, অর্থাৎ ব্লু কালার দিয়ে যেটা আমি মার্ক করেছি এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল সিওবি। আরেকটা হচ্ছে অ্যাঙ্গেল বিওডি, অ্যাঙ্গেল বিওডি হচ্ছে যে গ্রিন কালার দিয়ে মার্ক করেছি, অ্যাঙ্গেল বিওডি। অ্যান্ড লাস্ট অ্যাঙ্গেল এওডি, এওডি হচ্ছে এই যে ইয়েলো কালার দিয়ে যেটা মার্ক করেছি অ্যাঙ্গেল এওডি। চারটা অ্যাঙ্গেল ফর্ম করেছে, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আমরা দুটো স্ট্রেট লাইন ড্র করেছি যারা ও পয়েন্ট ইন্টারসেক্ট করেছে। এখন এটা যখন আমরা বর্ণনা করবো, আমরা বর্ণনা করছি যে লেট এ বি এন্ড সি ডি আর টু স্ট্রেট লাইনস হুইচ ইন্টারসেক্ট অ্যাট ও। এখন এটার ফলে তো চারটা কোণ তুলেছে, সেই চারটা কোণ আবার আমরা বলে দিচ্ছি যে অ্যাজ এ রেজাল্ট ফোর অ্যাঙ্গেলস অর অ্যাজ এ রেজাল্ট দ্য অ্যাঙ্গেলস, চারটা অ্যাঙ্গেলের নাম আমরা লিখলাম আর ফর্ম, ঠিক আছে। এখন আমরা কি প্রমাণ করতে চাই? আমরা প্রমাণ করতে চাই যে এই যে ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল গুলো তারা সমান, অর্থাৎ উই ওয়ান্ট টু প্রুভ দ্যাট অ্যাঙ্গেল এ ও সি, এই অ্যাঙ্গেলটার ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে এইটা অ্যাঙ্গেল বিওডি। অ্যাঙ্গেল এ ও সি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিওডি। আবার হচ্ছে অ্যাঙ্গেল এওডি ইজ ইকুয়ালস টু হচ্ছে অ্যাঙ্গেল বিওসি। এই দুটো, বুঝতে পেরেছো আমরা কি প্রুফ করতে যাচ্ছি? ভার্টিক্যাল অপোজিট, বুঝতেই তো পারছো এটার বিপরীত কোণ তো এইটাই, এওডির বিপরীত কোণ তো আর এটা হবে, তাই না? এওডির মানে এটার অপোজিট অ্যাঙ্গেল কিন্তু এইটাই, একদম উল্টো পাশে 1 ডিগ্রি অপোজিট। দেখো এটার অপোজিট হচ্ছে এটা, আবার এই এওসির অপোজিট হচ্ছে কিন্তু এটা। বুঝতে পেরেছো? জারিয়া, ক্লিয়ার হয়েছে? Yes, sir. আচ্ছা ঠিক আছে। এখন দেখো প্রুফটা আমরা কি করতে যাচ্ছি, প্রুফটা খুব ইজি। দেখো এখানে বলা আছে, এই যে দেখো রে ও এ, এই যে ও এ, ও এ কিন্তু একটা রে বাবারা, ও এ কিন্তু তোমার লাইন সেগমেন্ট। আমরা রে পড়েছিলাম না একটু আগে, এ বি একটা এন্ড পয়েন্ট থাকবে আর একদিকে এটা চলমান থাকবে। দেখো
এই ও এ কে যদি তুমি কনসিডার করো, ও এ কিন্তু একটা রে, এ বি একটা টোটাল স্ট্রেট লাইন, কিন্তু ও এ যদি তুমি শুধু কনসিডার করো, ইফ ইউ কনসিডার অনলি ও এ, দ্যাট উইল বি আ রে। যেটা তুমি কিন্তু আগের দিন পড়েছিলে, ওরা যদি না বুঝে তোমার কিন্তু বোঝার কথা। রে তো বুঝতে পারছো আমরা ও এ কে কেন রে বলছি, দেখছো না এখানে ও হচ্ছে তার এন্ড পয়েন্ট, আর এ দিকে আমরা একটা রে অ্যারো দিয়েছি, তার মানে এ বরাবর চলমান। আমরা রে এর সংজ্ঞায় পড়েছিলাম যে ইট উইল হ্যাভ অনলি ওয়ান এন্ড পয়েন্ট। ও এ কে আমরা কেন রে বললাম, বুঝতে পেরেছো তো? Yes, sir. কিন্তু আবার দেখো এখানে যখন আমরা সিডি কনসিডার করছি, সিডি কে কিন্তু আমরা লাইন বলছি, কারণ আমরা টোটাল সিডি লাইনটাকে কনসিডার করছি, স্ট্রেট লাইনকে কনসিডার করছি, দুই পাশে দুটো অ্যারো দিয়ে তারা দুই দিকে চলমান। যে রে ও এ মিটস দ্য লাইন সিডি অ্যাট পয়েন্ট ও। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো অসুবিধা বুঝতে? কেউ যখন বলছো না, তাহলে আশা করি বুঝতে অসুবিধা হয়নি। তাহলে কি হচ্ছে, অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল এওডি ইজ ইকুয়ালস টু ওয়ান স্ট্রেট অ্যাঙ্গেল। যেহেতু এই ও এর এই এখানকার একটা লাইন বরাবর তারা মিট হয়েছে, ও পয়েন্টে মিট হয়েছে, আমরা একটু আগে কি পড়েছিলাম, আমি তোমাদের পড়েছিলাম না, যে যদি তোমাদের বলা হয় যে দুটো লাইন একটা আরেকটার উপর ছেদ করছে, তাহলে এখানে কত অ্যাঙ্গেল তৈরি হবে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে। তো এখানে তারা বলেছে দেখো, এই যে পুরো কোণটা তারা কনসিডার করেছে, অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল এওডি, এই কোণটা এবং এই কোণটা, পুরো কোণটাই তৈরি করেছে। এরকম যদি কোনো কোণ থাকে, পুরো একটা কোণ, এরকম একটা রেখার উপরে টোটাল একটা কোণের অ্যাঙ্গেল কত হবে? 180 ডিগ্রি, ওয়ান স্ট্রেট লাইন, সরি ওয়ান স্ট্রেট অ্যাঙ্গেল। এটা পড়েছিলাম কিন্তু আগের দিন, তাই না? মনে আছে না দাঁড়িয়া? Yes, sir. আবার এই 180 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি মানে হচ্ছে স্ট্রেট অ্যাঙ্গেল, তাই না? আমরা তাহলে স্ট্রেট অ্যাঙ্গেল সমান সমান আমরা কি লিখতে পারি? 90 ডিগ্রি 180. প্লাস 90 ডিগ্রি। 180 ডিগ্রি যে কথা, 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি একই কথা না? Yes, এখন sir. এই 90 ডিগ্রি তোমাদেরকে কি বলেছি, 90 ডিগ্রি সমান সমান হচ্ছে রাইট অ্যাঙ্গেল। তাহলে এখানে কয়টা রাইট অ্যাঙ্গেল আছে? একটা, একটা, দুইটা। তাহলে আমরা কি লিখতে পারি? টু রাইট অ্যাঙ্গেল। এইটা লেখা যে কথা, টু রাইট অ্যাঙ্গেল লেখা কিন্তু একই কথা। বুঝতে পেরেছো? ফারিয়া বুঝতে পারছো কি? Yes, I. আচ্ছা ঠিক আছে, আরেকবার তোমাকে বলি, দেখো আমরা একটু আগে কিন্তু বলেছিলাম যে একটা রেখা, একটা রশ্মি আর একটা লাইনের উপর মিট করছে, সো আলটিমেটলি এই যে পুরো অ্যাঙ্গেলটা, এই পুরো অ্যাঙ্গেলটা হবে হচ্ছে 180 ডিগ্রি। এরকম যদি কখনো তুমি একটা লাইন পাও, স্ট্রেট লাইন পাও, এই লাইনের উপরে এই পুরো অ্যাঙ্গেলটা মানে হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, এরাই এই দুটো অ্যাঙ্গেল কনসিডার করেছে, অ্যাঙ্গেল এইটা এবং অ্যাঙ্গেল এইটা। ধরো এরকম একটা লেখা আছে, এখন তুমি যদি এই অ্যাঙ্গেলটা খেয়াল করো, সারিয়া তোমার জন্য আলাদা করে বলছি কিন্তু আমি, দেখো তুমি যদি ধরো কথার কথা তুমি এই পার্টটা কনসিডার করছো অ্যাঙ্গেল এওবি, মানে আমি বললাম তোমার বোঝানোর জন্য, এই পার্ট তুমি কনসিডার করলে, আবার এই পার্ট কনসিডার করলে, দুটো পার্ট যদি তুমি যোগ করে ফেলো সারিয়া, তাহলে এই পুরো পার্ট আমি লিখতে পারি না? এই পার্ট আর এই পার্ট যোগ করলে এই পুরো পার্ট হয় না? Yes, sir. তো এরা এই প্রুফের বেলাতে তাই করছে, এই দুটো পার্ট তারা যোগ করেছে, আলটিমেটলি পুরো পার্ট হয়েছে। এখন এই পুরো পার্ট সমান সমান হচ্ছে একটা স্ট্রেট অ্যাঙ্গেল, যার মানে হচ্ছে 180 ডিগ্রি। এরা এখানে এটাই লিখছে, এই যে ওয়ান স্ট্রেট অ্যাঙ্গেল মানে হচ্ছে 180 ডিগ্রি। এখানে ওয়ান স্ট্রেট অ্যাঙ্গেল মানে টু রাইট অ্যাঙ্গেল কিভাবে হলো সেটা আমি তোমাদের বুঝাইলাম, যে ওয়ান স্ট্রেট অ্যাঙ্গেল মানে হচ্ছে 180 ডিগ্রি। এখন এই 180 ডিগ্রিকে আমরা ভেঙে লিখতে পারি 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি। এখন এই 90 ডিগ্রি মানে আবার হচ্ছে রাইট অ্যাঙ্গেল। তাহলে এখানে কয়টা রাইট অ্যাঙ্গেল আছে? রাইট অ্যাঙ্গেল প্লাস এই 90 ডিগ্রি মানে তো রাইট অ্যাঙ্গেল, এটা আমরা রাইট অ্যাঙ্গেল লিখতে পারি। তাহলে রাইট অ্যাঙ্গেল প্লাস রাইট অ্যাঙ্গেল সমান সমান লিখেছে তারা টু রাইট অ্যাঙ্গেল। ক্লিয়ার? বুঝতে পেরেছো রাইসা? Yes, sir. ফারিয়া, ফারিয়া বুঝেছো? Yes, sir. ঠিক আছে। সো এখন, এখন খুবই থিওরিমের একটা খুব মজার জিনিস হচ্ছে, আমরা যখন একভাবে প্রমাণ করা শুরু করি, একটা পার্ট প্রকাশ করালে আরেকটা পার্ট একদম সেম। দেখো এই যে এইটা আমরা করছি না, এখন এই পরেরটা একদম সেম। সিমিলারলি আমরা এই রে নিয়ে আলোচনা করছি, রে ও এ, এখন আমরা তার উল্টা রে নিয়ে আলোচনা করবো, রে ওডি। রে ওডি নিয়ে আমরা আলোচনা করছি। ঠিক আছে, দেখো রে ওডি মিটস দ্য লাইন এ বি এট পয়েন্ট ও, এটা ও পয়েন্টে মিলবে। তারপরে তারা এই দুটো অ্যাঙ্গেল মিলিয়ে একসাথে আলোচনা করছে, এই দুটো অ্যাঙ্গেল একসাথে আলোচনা করছে, আলোচনা করে আলটিমেটলি লিখতে পারছে। এখন এখানে বোঝার একটা বিষয় আছে, দেখো যখন আমরা এই ওডি রে আলোচনা করছি, তখন কিন্তু তারা কনসিডার করছে কি, অ্যাঙ্গেল এওডি প্লাস হচ্ছে অ্যাঙ্গেল বিওডি, এই দুটো অ্যাঙ্গেল আমরা তুলনা করতে হবে। যেহেতু আমরা ওডি আলোচনা করছি, তার মানে এই রেটা আমরা তুলনা করছি। এখানের উপর দুইটা কোণ আছে, কোণ এওডি একটা আর কোণ বিওডি একটা, দুইটা কোণ তারা করছে, তার মানে এই পুরোটা তারা আলোচনা করছে, মানে পুরো 180 ডিগ্রি আলোচনা আসবে। অ্যাঙ্গেল এওডি প্লাস অ্যাঙ্গেল বিওডি সমান সমান এই আগেরটার মতোই ওয়ান স্ট্রেট অ্যাঙ্গেল, তার মানে টু রাইট অ্যাঙ্গেল। ঠিক আছে, এখন এই যে তোমার মানে দুই পাশে হচ্ছে আমরা কি করছে তখন, এই এওডির জায়গায় তারা হচ্ছে কি করছে, এওসি প্লাস এওডি আনছে, আর এবং ওই পাশে হচ্ছে এওডি তারা নিয়ে আসছে।
বুঝতে পারছো? দুই পাশে হচ্ছে তারা মানে সিমিলারলি লিখছে। আমরা যখন মানে এইটা সমান সমান যদি আমরা 1:1 অ্যাঙ্গেল লিখি, ধরো কথা কথা এ প্লাস বি সমান সমান যদি 2 হয়, আর সি প্লাস ডি সমান সমান যদি 2 হয়, তাহলে আমরা এ প্লাস বি সমান সমান সি প্লাস ডি লিখতে পারি না? লিখতে পারি কিনা? তাহলে এরা এখানে ঠিক সেম কাজটাই করছে। অ্যাঙ্গেল এওসি অ্যাঙ্গেল এওডি দুটোর যোগফল 1:1 অ্যাঙ্গেল, আবার অ্যাঙ্গেল এওডি প্লাস অ্যাঙ্গেল বিওডি সমান সমান 1:1 অ্যাঙ্গেল। তার মানে কি এটা সমান সমান এটা আমরা লিখতে পারি, পারি কিনা? বুঝতে পেরেছো? বুঝো, কিন্তু জ্যামিতি কিন্তু বোঝার বিষয়, না বুঝলে আমাকে বলো, আমি আবার বুঝিয়ে দেবো। বাট না বুঝে যেও না, জ্যামিতি কিন্তু ইম্পর্টেন্ট, সহজও আবার ইম্পর্টেন্ট। একবার বুঝলে আর জীবনে বলবা না। ঠিক আছে? সো যেহেতু এটা সমান সমান 180 ডিগ্রি, আবার এটা সমান সমান 180 ডিগ্রি, তারা দুইটাকে একত্রে পাশাপাশি লিখে। এখানে হয়েছে কি, এই বইয়ে উচিত ছিল দুইটা ইকুয়েশন দিয়ে বোঝানো, ইকুয়েশন নাম্বার 1 এন্ড ইকুয়েশন নাম্বার 2, দুইটা ইকুয়েশন দিয়ে বুঝলে তোমরা আরেকটু সহজ অবস্থা। তারপরে তারা লিখতে পারতো যে অ্যাজ ইকুয়েশন 1 and 2 আর ইকুয়াল, কারণ ইকুয়েশন 1 ও 180 ডিগ্রি, ইকুয়েশন 2 180 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি কি ইকুয়েশন 1 ইকুয়াল টু ইকুয়েশন 2। তারা তাই করছে, অ্যাঙ্গেল এওসি প্লাস এওডি প্লাস হচ্ছে অ্যাঙ্গেল এওডি প্লাস অ্যাঙ্গেল বিওডি। এখন খেয়াল করে দেখো ভালো মতো বাচ্চারা, এওডি আর এওডি দুই পাশে এওডি আছে, তাহলে আমরা এওডি এওডি কেটে ফেলতে পারি না? যেমন ধরো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়াই প্লাস জেড যদি আমরা করতাম ইকুয়েশন, এখানে ওয়াই ওয়াই কাটতে পারতাম না? তো এখানেও ঠিক সেম কাজটাই করছে, দুটো অ্যাঙ্গেল দুই পাশ থেকে অমিট করেছে, অমিটিং এওডি ফ্রম বোথ সাইডস। দুটো অমিট করলে আলটিমেটলি আমাদের অ্যান্সার আমরা চলে পাচ্ছি অ্যাঙ্গেল এওসি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিওডি। এখন দুইটা তোমরা প্রুফ করলে, 3 নাম্বারটা তোমাদের আলাদা করে প্রুফ করার দরকার নেই। মানে এই যে রেটা, কনসিডারিং রে ওসি, এই এবির উপর রেখার পরে যে দুটো অ্যাঙ্গেল এটা তৈরি হবে, এটা থেকে আমরা যে দুটো প্রমাণ আসবে, এটা তোমাদের আলাদা করে লিখতে হবে। তোমরা জাস্ট লিখে দেওয়া হবে সিমিলারলি উই ক্যান প্রুভ দ্যাট অ্যাঙ্গেল সিওবি ইকুয়াল টু অ্যাঙ্গেল এওডি প্রুফ। বুঝতে পেরেছো থিওরেম 2? কারো কোনো প্রবলেম, কোনো অসুবিধা থাকলে বলো। জারিয়া কোনো কিছু বুঝতে অসুবিধা? No, sir. আচ্ছা ঠিক আছে। ফারিয়া কোনো সমস্যা? নো স্যার। রাইসা কোনো প্রবলেম? No, sir. আচ্ছা ঠিক আছে। সো আমাদের আলাদা করে তোমাদের একটু বলতে গিয়ে টাইম গেল, তাহলে আমি আজকে 6.1 সলভ করে ফেলতে পারতাম। ঠিক আছে, সো আজকে আমরা তোমাদের আলাদা কোনো হোমওয়ার্ক আমি দিচ্ছি না ম্যাথের জন্য। নেক্সট দিন আমরা 6.1টা আমি তোমাদের পুরোটা সলভ করে দিব। ঠিক আছে, বাট তোমাদের বাসায় কাজ আছে। তোমরা এই 6.1 এর আগ পর্যন্ত আমরা যতটুকু আলোচনা করেছি, এই আলোচনা নিজেরা পড়বে। এবং এই যে দুটো থিওরিম আমি আলোচনা করলাম, দুটো থিওরিম খুব ভালোভাবে যেন তোমরা পারো। আমি নেক্সট দিন যে কোনো একটা, দুইটার মধ্যে যে কোনো একটা বা দুইটাও আমি দিতে পারি আমার যদি ইচ্ছা হয়। থিওরেম দুটো ভালো মতো পড়ে রাখবে, যে কোনো একটা তোমাদের কিন্তু আমি লিখতে দেবো, বা দুইটাও দিতে পারি। ঠিক আছে? তো নেক্সট দিন আমি 6.1টা সলভ করে দেওয়ার ট্রাই করবো, আর হচ্ছে এইখান থেকে যে কোনো একটা থিওরেম করতে দেবো। আর পুরো পার্ট চ্যাপ্টারটাই পড়ে রাখবে। আমি কিছু ছোট 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 প্রশ্ন তোমাদের জন্য করবো, মেবি 10টা শর্ট কোশ্চেন দিলাম আর একটা থিওরেম সলভ করতে দিলাম। ঠিক আছে, আধা ঘন্টা মোটামুটি এইটার জন্য রাখবো, আর বাকি আধা ঘন্টা আমি বাকি চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। ঠিক আছে? সো আলটিমেটলি তাহলে তোমাদের পড়া হয়ে যাচ্ছে। আর যদি তোমাদের কোনো এই উপরের যে অ্যাঙ্গেল গুলো বুঝতে অসুবিধা হয়, তাহলে একটু কষ্ট করে আগের দিনের ভিডিওটা দেখে নাও, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। একদম ডিটেলসে তোমাদের কোন অ্যাঙ্গেল কি বোঝাচ্ছে, কোনটা কি, সব ভালো মতো বুঝিয়ে দিয়েছে। সো আশা করি দেখলে অসুবিধা হবে না। আর যতটুকু পারা যায় আমি টাইমের মধ্যে তোমাদের আরো যতটুকু এক্সট্রা আইডিয়া দেওয়া দরকার সবটুকু আইডিয়া দিয়েছি। ঠিক আছে? সো নেক্সট দিনের কাজ আশা করি ক্লিয়ার হচ্ছে। নেক্সট দিনের কাজ কি তাহলে জারিয়া বলো তো? নেক্সট ক্লাসে কি কাজ, মঙ্গলবারে কি কাজ? এই চ্যাপ্টারটা ভালো করে পড়বো ও থিওরিম দুইটা ভালো করে পড়বো। আচ্ছা ঠিক আছে, মনে থাকে যেন। আমি 10টা শর্ট কোশ্চেন তোমাদের জন্য রেডি করে রাখবো, আর হচ্ছে দুটা। হ্যাঁ বলো। ভিডিও কোথায় পাবো? ভিডিও হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের লিংক দেওয়া আছে না? স্যার আমি তো পাই নাই। আচ্ছা, তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের আব্বু আম্মুর যে হোয়াটসঅ্যাপ আইডি আছে, ওখান থেকে আমাদের যে গ্রুপটা আছে গ্রুপে মেসেজ দিও যে আমরা প্রিভিয়াস ক্লাসগুলোর ভিডিওর লিঙ্কটা রাখবে। তো আমাদের যারা আছেন অফিসিয়াল, ওনারা তোমাদের লিঙ্কটা প্রোভাইড করে দিবে। ঠিক আছে? Yes, sir. ওই লিঙ্কে গিয়ে দেখে নিতে পারবে। হ্যাঁ, ইউটিউবে হচ্ছে তোমার এই ভিডিও যেগুলো রেকর্ড হচ্ছে, রেকর্ডেড ভিডিওগুলোকে জাস্ট ভিডিও আকারে ইউটিউবে আপলোড দেওয়া থাকে ক্লাস ওয়াইজ বা ডেট ওয়াইজ। তোমরা হচ্ছে গত দিনের ডেট, আজকে কত, আজকে যদি 4 তারিখ হয়, তাহলে গত দিনের ডেট যেটা হবে ওই ডেট অনুযায়ী সিরিয়ালি খুঁজলেই পেয়ে যাবে। ঠিক আছে? ওকে, সো আমাদের হচ্ছে আজকের পার্টটা তাহলে এই পর্যন্তই ছিল। ঠিক আছে, সো আমরা একটু পরে বিজিএস টা পড়বো। এখন মোটামুটি 5 বা 6 মিনিট আমি একটা ব্রেক দিচ্ছি, বাট ব্রেকে মনের সুখে ঘোরাঘুরি করবো না। বিজিএস এর ফার্স্ট চ্যাপ্টারটা আমরা একটু রিভিশন মতো পড়বো আজকে, বাট আমি শুধু রিভিশন দেবো না, তোমাদের একটু লিখতে দেবো। যেহেতু ফার্স্ট চ্যাপ্টার তোমাদের অলরেডি পড়া, তোমরা এক্সামও দিয়েছো, so আশা করি লিখতে দিলে অসুবিধা নেই। কিছু কোশ্চেন্স আমি তোমাদের দেবো, সেটা আমরা সলভ করবো।
ঠিক আছে? সো ফার্স্ট চ্যাপ্টার দেখতে লাগো। অবশ্য তোমরা ঘুরতে পারলে তোমাদের ইচ্ছা, তোমরা যদি মনে হয় যে তুমি ফার্স্ট চ্যাপ্টারের বস, তাহলে তুমি ঘুরতে পারো, অসুবিধা নেই, তাহলে তোমার উপরে। আমি বললাম যে জাস্ট তুমি যদি মনে করো যে ফার্স্ট চ্যাপ্টার একটু রিভিশন দিবে একটু, তাহলে তোমার উপরে আর কি বেসিক্যালি। হ্যাঁ, কিছু পড়া আমি লিখে দেবো তোমার। হ্যাঁ, So,